হ্যালো ট্রেডার, স্টক ট্রেডিং বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। প্রত্যেক দিনের মতো আমি আজকেও বেছে নিয়েছি কয়েকটি স্টক, যেগুলো আমি লাইভ ট্রেডিং সেশনে ট্রেড প্র্যাকটিস করব এবং তার সাথে সাথে মাইনুটলি ওয়াচও করব। তবে এই স্টকগুলো কোনোভাবেই কিন্তু আজকে সুইং ট্রেডিংয়ের জন্য নয়। তোমরা যেমন রিকোয়েস্ট করেছিলে আমাকে কিছু স্টক শর্ট টার্ম ট্রেডিংয়ের জন্য তোমাদের সাথে আলোচনায় আনার জন্য, আর সেই কারণেই আমি আজকের এই স্টকগুলো নিয়ে এসেছি। এই স্টকে কোথায় আমার এন্ট্রি লেভেল রয়েছে, কোথায় আমি এক্সিট করব, কতদিন পর্যন্ত আমি এগুলোকে হোল্ড করব, সব কিছুই তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার সাথে সাথে ট্রেডার্স, বর্তমান মার্কেটের কি সিচুয়েশন, অর্থাৎ আমাদের যে মেন ইন্ডেক্স নিফটি 50 তার যে পরিস্থিতি, সেটা নিয়েও আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। তাই পুরো ভিডিওটি তোমরা দেখো। ভিডিও শেষে তোমরা অবশ্যই এখান থেকে কিছুটা শিখতেও জানতে পারবে। আর ভিডিও দেখার পরে যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ, এখান থেকে কিছুটা শেখার রয়েছে বা তোমরা কিছুটা শিখতে পারলে, তাহলে অবশ্যই একটি করে লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করে ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদেরকেও দেখার ও শেখার সুযোগ করে দাও। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিকে অন করে রাখো। যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা তৎক্ষণাৎ সেই নোটিফিকেশান পাবে এবং আমার এই ভিডিও দেখে নতুন নতুন জিনিস তোমরা শিখতে পারবে। এই প্রসঙ্গে ট্রেডার্স, আমি তোমাদেরকে একটি কথা মনে পড়িয়ে দিই যে আমি সেবি রেজিস্টার্ড কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বা স্টক অ্যানালিস্ট নই। তাই আমার বলে দেওয়া কোনো পার্টিকুলার স্টকের প্রাইসের ওপরে সরাসরি ট্রেড বা ইনভেস্টমেন্ট করবে না। ট্রেড বা ইনভেস্টমেন্ট করার জন্য নিজেরা ভালোভাবে বিশ্লেষণ করো এবং তোমাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের সাথে আলোচনা করে তারপরে ট্রেড বা ইনভেস্টমেন্ট করতে পারো। ট্রেডার্স, আজকের যে আলোচনা মূলত রয়েছে সেখানে আমি শুধু স্টক যে তোমাদের সাথে আলোচনা করব, প্রাইস লেভেল বলো বা আমার ট্রেড প্ল্যান, সেটা যে শুধু আলোচনা করব তা নয়। আমি আজকের ভিডিওতেও আগের দিনের ভিডিওর মতো তোমাদেরকে স্টক কীভাবে সিলেক্ট করি, আমি আমার যে পদ্ধতি স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে আলোচনা করব। শর্ট টার্ম ট্রেডিংয়ের জন্য আমি কীভাবে স্টক বেছে নিই, আমি কিভাবে মাল্টি ইয়ার ব্রেকআউট বা রিভার্সাল ব্রেকআউট স্টক বেছে নিই, সব কিছু ইন ডিটেলস আলোচনা করব আজকের ভিডিওতে। ট্রেডার্স, এবারে চলে আসি আমাদের মূল আলোচনায়। দেখে নেওয়া যাক ল্যাপটপ স্ক্রিনে বর্তমান মার্কেটের কি সিচুয়েশন বা পরিস্থিতি রয়েছে। আমরা যদি ভালোভাবে লক্ষ্য করে দেখি, মার্কেট কিন্তু প্রত্যেক দিন বিগত কয়েকদিন ধরে দেখাই যাচ্ছে যে একটি আপ ট্রেন্ডের প্রবণতা দেখাচ্ছে, কিন্তু এর সাথে সাথে মার্কেট ওপেন হচ্ছে একটু হাই লেভেলে, পুনরায় কিন্তু মার্কেট সেটেল করছে নিচের দিকে। বিগত কয়েকদিন ধরে ক্লোজিং ছিল একটু ওপর লেভেলে, অর্থাৎ হায়ার হাই বানানোর চেষ্টা করছিল, কিন্তু একদম লাস্ট সেশনে অর্থাৎ শুক্রবারের ট্রেডিং সেশনে আমরা দেখি যে ক্লোজিং অনেকটা নিচে নেমে আসে এবং আগের দিনের যে জোন আমরা মার্ক করেছিলাম সেই জোনে এসে এটি ক্লোজিং দেয়। এরকম পরিস্থিতিতে কোথাও যেন মনে হচ্ছে মার্কেট কোনো একটি খবরের জন্য অপেক্ষা করছে, কিছু একটা ব্যাকগ্রাউন্ডে ঘটে চলেছে যেটা আমাদের সামনে রিটেলারদের জন্য প্রকাশ পাচ্ছে না। সেটি হতে পারে যে সামনেই যে ইউনিয়ন বাজেট রয়েছে সেই বাজেট হতে পারে, বা আরও কোনো বড় ইভেন্ট বা কোনো বড় হাউস, যারা বড় প্লেয়ার বলে আমরা চিনে থাকি, তাদের কোনো একটা চিন্তাভাবনা এর মধ্যেও হতে পারে। মার্কেটের এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা প্রত্যেক দিন যেরকম বিভিন্ন রকমের স্টক বেছে নিই সুইং ট্রেডিংয়ের জন্য, আজকে কিন্তু আমরা কোনোভাবেই কোনো সুইং ট্রেডিংয়ের স্টক বেছে নিচ্ছি না। তার প্রধান কারণ, আমার সেরকমভাবে কোনো ট্রেড প্ল্যান সুইংয়ের জন্য নেই। যেটি রয়েছে সেটি হচ্ছে শর্ট টার্ম ট্রেডিংয়ের জন্য, এবং সেটাও তোমাদের রিকোয়েস্টের জন্য। তোমরা রিকোয়েস্ট করেছিলে আর আজকে সেটাই আমি তোমাদের সাথে পুরোপুরি প্রথম থেকে শেষ পর্যন্ত করে দেখাবো। ভিডিও যথেষ্ট বড় হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ প্রতিটা স্টেপ পরপর করতে গেলে ভিডিও একটু বড় হতেই পারে। দেখে নেওয়া যাক আমরা প্রথমে যেটা করব। এক্ষেত্রে যেটা আমরা করে থাকি, আমরা কিভাবে এই যে মাল্টি ইয়ার ব্রেকআউট স্টক বেছে নিই, তার জন্য আমাদের কয়েকটি জিনিস আমরা আলোচনা করে নিই। এখানে আমরা সাধারণত কী করে থাকি আমি তোমাদেরকে একটু ড্র করে দেখাই। কোনো একটি স্টক ধরে নেওয়া যাক, এই লেভেল দাগগুলো তোমরা আপাতত ইগনোর করো। কোনো একটি স্টক এখান থেকে তার জার্নি শুরু করলো, জার্নি শুরু করে এই পর্যন্ত সে পৌঁছানোর পরে কোনো কারণে, বিভিন্ন রকম কারণ হতে পারে, কোম্পানির ইন্টারনাল প্রবলেম হতে পারে, গভর্নমেন্টের কোনো পলিসি রিলেটেড প্রবলেম হতে পারে, ট্যাক্সেশন হতে পারে, ইনফ্লেশন হতে পারে, গ্লোবাল মার্কেটের কোনো নিউজ হতে পারে, যে কারণেই হোক না কেন, ইভেন কোনো ন্যাচারাল ডিজাস্টারও হতে পারে, যেটা আমরা এর আগেও লক্ষ্য করেছি। এর ফলে দেখা যাচ্ছে যে মার্কেট এখান থেকে পুনরায় কিছুটা নিচে এসে যেখান থেকে শুরু করেছিল হয়তো সেখানে বা তার ওপরে পরপর দীর্ঘ সময় ধরে থাকার পরে একটি বটম তৈরি করলো
এবং আস্তে আস্তে পুনরায় আবার ওই লেভেলে এসেই পৌঁছাচ্ছে। এখন প্রথম যে জিনিসটি আমাদেরকে ভাবার ব্যাপার রয়েছে যে স্টক কী কারণে পড়লো, তারও একটা কারণ আমরা মোটামুটি অনুধাবন করতে পারি বা বিভিন্ন রকম নিউজ ফলো করে সেটা আমরা জানতে পারি। কিন্তু পুনরায় এরকম একটি বটম তৈরি করে যখন স্টক আবার ওই আগের যে প্রাইস লেভেল সেই লেভেলের পৌঁছায়, তার ফলে কিন্তু একটি বড় কারণ থাকে, কিছু না কিছু তো ঘটনা রয়েছে এর পেছনে। কোনো বড় হাউস যা বিগ প্লেয়ার, নিশ্চয়ই এর পিছনে কোনো বাইং ব্যাপার রয়েছে। এর সাথে সাথে আমাদেরকে এটাও ফলো করতে হবে যে নিচে যে ভলিউম ক্যান্ডেলগুলো থাকে, ভলিউম বারগুলো থাকে, তাদের মধ্যে কীরকম ভলিউমের ব্রেকআউট হচ্ছে। এখন খুব স্বাভাবিকভাবেই কোনো এক ব্যক্তি বা রিটেলার বলো বা কোনো হাউস বলো, যারা এই লেভেলে হোল্ডিং করে রয়েছিল, তারা তাদের প্রাইস যখনই এখানে এসে পৌঁছায়, স্বাভাবিকভাবেই তারা প্রফিট বুকিং করার জন্য এখান থেকে সেল আউট করে। এই যে সেলিং প্রেসারের জন্য অনেক সময় এই স্টক ব্রেকআউট দেওয়ার পরে কিছুটা সময় এখানে সাস্টেন করে, এবং সাস্টেন করার পরে যেটা হয় সেখানে এরকমভাবে কিছুটা সময় আবার সাস্টেন করলো, করে পুনরায় এখান থেকে আবার ব্রেকআউট দিল। এই ধরনের ক্ষেত্রে আমরা মাল্টি ইয়ার ব্রেকআউট বলে থাকি, কারণ এই যে ঘটনাটি ঘটেছিল সেটা বিগত কয়েক বছর আগে ঘটে, তারপর দীর্ঘ কয়েক বছর ধরে এখানে সেটেলড হওয়ার পরে কনসলিডেট হয়ে আস্তে আস্তে তার বেস থেকে পুনরায় ওপর দিকে যাত্রা শুরু করে, এবং এইভাবে তার একটা আমরা মোমেন্টাম দেখতে পাই। সুতরাং শর্ট টার্ম ট্রেডিংয়ের জন্য এইরকম মাল্টি ইয়ার ব্রেকআউট স্টকই আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করি। এবারে আমরা কিভাবে স্টক খুঁজে পাবো? আমরা সাধারণত নিফটি 500-এর ওপরেই কাজ করে থাকি, আর নিফটি 500 থেকে আমাদেরকে একটি একটি করে স্টক বের করতে হবে। তার জন্য আমি যে বেসিক রুলস ফলো করি, প্রথমে আমি একদম সহজ সরল পদ্ধতিতে google.com ওপেন করি। এখানে আমি লিখি 52 উইক হাই স্টক, জাস্ট 52 উইক হাই স্টক লিখে আমি এটার উপরে ক্লিক করব। এনএসসির যে সাইট খুলবে সেই এনএসসির সাইটের ওপরে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে খুব স্বাভাবিকভাবেই আমাদের কাছে দেখো 52 উইক হাই 197 স্টক এবং 52 উইক লো 9 স্টকের একটি টোটাল 206 স্টকের একটি লিস্ট। প্রথমত 197 স্টকেরই লিস্ট আসবে, কারণ যেহেতু 52 উইক হাই আমরা বলেছি। নিচের দিকে গেলেও দেখতে পাচ্ছি যে 197টি স্টক রয়েছে। এখন এই 197 স্টক থেকে তো প্রত্যেকটাকে আমাদেরকে ম্যানুয়ালি দেখা সম্ভব নয় যে কোন স্টকের মধ্যে মাল্টি ইয়ার ব্রেকআউট হচ্ছে, এবং তার থেকেও বড় কথা, এই স্টকগুলোর মধ্যে এমনও স্টক রয়েছে যাদের মধ্যে লিকুইডিটি সম্ভাবনা খুব কম, অর্থাৎ ভলিউম খুব ছোট, আবার মার্কেট ক্যাপ খুব ছোট, অনেকগুলো ফ্যাক্টর নির্ভর করছে। তাই আমরা প্রথমেই এই ধরনের এটা খুলে যাওয়ার পরে পরবর্তী ধাপে কি করব, দেখো ডাউনলোড সিভিভি বলে একটি অপশান রয়েছে। আমরা ডাউনলোড সিভিভি করব, এর ফলে ফাইলটি এক্সেলে আমাদের কাছে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে আমরা এটিকে জাস্ট ওপেন করব। ওপেন করার পর যখনই আমাদের এক্সেল ফরম্যাটটা সামনে ওপেন হয়ে আসবে, আমরা কিচ্ছু করব না, শুধুমাত্র এই সিম্বলের প্রথম যে কলমটা রয়েছে সেই কলমটাকে জাস্ট সিলেক্ট করলাম, কপি করলাম। কপি করার পরে আমরা চলে আসব আমাদের একটি গুগল শিটের মধ্যে, যেটি আমরা আগে থেকেই তৈরি করে রাখবো, একটি গুগল শিট। সেই গুগল শিটের মধ্যে আমরা জাস্ট এখানে এই যে প্রথম সেলটাকে সিলেক্ট করব, এই প্রথম সেলটাকে সিলেক্ট করলাম, এখানে আমরা এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। যে মুহূর্তে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, পুরো যে টোটাল লিস্ট ছিল 197 স্টকের, ভালো করে দেখে নাও, 197 স্টকের লিস্ট কিন্তু চলে এসছে। এখানে 198 কেন দেখাচ্ছে? প্রথম ঘরে সিম্বল কথাটি লেখা রয়েছে, সুতরাং 197 স্টক চলে এলো। এবারে আমরা এখানে লিখব এলটিপি, অর্থাৎ লাস্ট ট্রেডিং প্রাইস। এখানে সহজ পদ্ধতিতে আমরা গুগল ফাইন্যান্সের যে ফর্মুলা সেটিকে সেট করব, গুগল ফাইন্যান্স। তার আগে একটা জিনিস আমাদেরকে বলা উচিত, যেটা তোমাদের সাথে শেয়ার করা উচিত আমার, সেটি হচ্ছে এলটিপির আগে আমরা এখানে এনএসসি সিম্বল কথাটি লিখে নিচে একটি সহজ একটি ফর্মুলা সেট করব। সেটি হচ্ছে কনক্যাট। কনক্যাট করার পরে কি করব, কনক্যাটের সাথে প্রথমে ডবল ইনভার্টেড কমা দেব, ডবল ইনভার্টেড কমা দিয়ে এনএসসি, তারপরে একটি কোলন দিয়ে ডবল ইনভার্টেড কমা ক্লোজ করব,
কমা দেব, কোনটা কনক্যাট করতে চাইছি আমরা, প্রথম যে এটা রয়েছে A2 করে এখানে এন্টার দিয়ে এখানে এন্টার দেব, এন্টার দেওয়ার পর এটাকে অটো ফিল করে দেব। এর ফলে যেটা হবে, প্রত্যেকটি সিম্বলের আগে এনএসসি কোডটা অ্যাটাচড হয়ে যাবে। আমাদের ইন্ডিয়ার এমন অনেক স্টক রয়েছে যেগুলো বাইরের দেশের ইন্ডেক্সের সাথেও কিন্তু তারা ট্রেড করে। এর ফলে ইন্ডিয়ারই সিম্বল ধরার জন্য আমরা এনএসসি সিম্বলটিকে এর সাথে অ্যাটাচ করব। প্রথম কাজ আমাদের এটা হয়ে গেল। পরবর্তীতে আমরা পরের ঘরে এলটিপি লিখে এখানে খুব সহজভাবে একটি গুগল ফাইন্যান্স ফর্মুলা সেট করব। সেটি হচ্ছে প্রথম যে অ্যাট্রিবিউট রয়েছে অর্থাৎ A2 আমরা লিখতে পারি অথবা মাউস দিয়ে সিলেক্ট করতে পারি। এখানে লিখব ডবল ইনভার্টেড কমার মধ্যে PRICE ডবল ইনভার্টেড কমা শেষ ব্র্যাকেট ক্লোজ এন্টার। দেখো বর্তমানে যে লাস্ট ট্রেডেড প্রাইস সেটা কিন্তু এখানে রিফ্লেক্ট হবে। এর নিচে আমরা জাস্ট ডবল ক্লিক করব, পুরো বাকি সব স্টকের মধ্যে তার যে প্রাইস সেটি চলে আসবে। এরপরে আমরা কি করব, ভলিউমটাকে সেট করব এবং মার্কেট ক্যাপ। কেন ভলিউম আর মার্কেট ক্যাপ সেট করব, আমাদেরকে বেছে নিতে হবে যে 1000-এর নিচে অর্থাৎ ছোট মার্কেট ক্যাপের কোনো কোম্পানি আমরা প্রথমে সিলেক্ট করব না, এবং ভলিউম সিলেক্ট করব এই কারণেই যে সমস্ত স্টকের মধ্যে ভোলাটিলিটি রয়েছে বা লিকুইডিটি রয়েছে অর্থাৎ মিনিমাম একটি ভলিউম থাকা দরকার। তো সেই ধরনের ভলিউম থাকা স্টকগুলোকে বাঁচতে গেলে আমাদেরকে ভলিউমের একটি কলম সেট করতে হবে। আমরা প্রথমে এখানে মার্কেট ক্যাপ লিখে এখানে আমরা ফর্মুলাটি সেট করব। গুগল ফাইন্যান্স যথারীতি আবার অ্যাট্রিবিউট A2 কমা ডবল ইনভার্টেড কমার মধ্যে আমরা লিখব মার্কেট ক্যাপ, তারপরে একদম শেষে এন্টার। এখানেও মার্কেট ক্যাপ চলে এলো, আমরাও এটার উপরে ডবল ক্লিক করব, সব মার্কেট ক্যাপগুলো এর মধ্যে চলে আসবে। এখানে আমরা এবারে লিখব ভলিউম VOLUME। নেক্সট আমরা একইভাবে আবার সব ফর্মুলা সেট করব। এটি হচ্ছে গুগল ফাইন্যান্স অ্যাট্রিবিউট A2 কমা ডবল ইনভার্টেড VOLUME কমা এন্টার। এখানেও ভলিউম চলে এলো। এরপরে আমরা এটিকে ডবল করে ফেললাম। এর পরবর্তী যে কাজ সেটি হচ্ছে প্রথমের যে আমাদের রয়েছে সেটিকে করে নিয়ে এটাকে একটু সাজিয়ে নেওয়া। এর ফলে আমাদের সুবিধা হবে দেখতেও। দেখো প্রত্যেকটি ভলিউম চলে এসছে, প্রত্যেকের মধ্যে আমরা মার্কেট ক্যাপ পেয়েছি। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে এই প্রথম সেল থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত 197-এর যে লাস্ট স্টকটি রয়েছে সেই পর্যন্ত এটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ডেটায় গিয়ে শর্ট রেঞ্জ অ্যাডভান্স রেঞ্জ শর্টিং অপশানে গিয়ে এখানে প্রথমে আমরা ডেটা হ্যাজ হেডার করলাম। তারপরে আমরা কি করব, অন দ্য বেসিস অফ ভলিউম A to Z শর্ট করে দেব। এর ফলে যে সমস্ত স্টকে বেশি সংখ্যক ভলিউম রয়েছে সেগুলো আমাদের কাছে খুব সহজেই নির্ধারিত হবে। দেখা যাচ্ছে ছোট থেকে বড় চলে আসছে। প্রথমে যে সমস্ত স্টকগুলোতে ভলিউম নেই আমরা সেই স্টকগুলোকে বেছে নেব, পরপর নিলাম, এটিকে ডিলিট করলাম। এরপরে যে সব স্টকগুলোতে খুব কম পরিমাণ ভলিউম রয়েছে আমরা নিজের মতো করে এখানে সেট করি। এখানে কেউ আমরা মনে করি যে 1 লাখ ভলিউম যথেষ্ট, কেউ মনে করবো 2 লাখ, কেউ বা 5 লাখ। আমি একটা স্ট্যান্ডার্ড ভলিউম নিচ্ছি 1 লাখ। 1 লাখ ভলিউম আমার ক্ষেত্রে সুবিধাজনক। তাহলে আমি এখান থেকে দেখো 98,000-এর একটা ভলিউম রয়েছে, এর ওপর থেকে যত ভলিউমের স্টক রয়েছে সেগুলোকে আউট করলাম, এখান থেকে ডিলিট করে দিলাম। দেখো ডিলিট হয়ে যাওয়ার পরে কিন্তু আমার কাছে এখন এই মুহূর্তে স্টক চলে এসছে 122, অর্থাৎ 197 থেকে স্টক কমে 121 স্টক আমার কাছে চলে এসছে। অনেকগুলো স্টক শর্ট আউট হয়ে গেল। এবারে পরবর্তীতে আমরা একইভাবে এই সিম্বলটিকে ধরে মানে প্রথম সেল ধরে একদম লাস্ট সেলে চলে যাব, সিলেক্ট করব, ডেটা যাব, রেঞ্জ অ্যাডভান্স রেঞ্জ। একইভাবে আমরা এবার মার্কেট ক্যাপ অনুযায়ী A to Z এটাকে শর্টিং করে নেব, অর্থাৎ বড় মার্কেট ক্যাপ থেকে ছোট মার্কেট ক্যাপ আমরা সহজেই সিলেক্ট করে নিচ্ছি।
এখন যে সমস্ত স্টকগুলোতে মার্কেট ক্যাপ দেখাচ্ছে না সেগুলো আমরা এখান থেকে জাস্ট ডিলিট করলাম। উপরের যে ছোট মার্কেট ক্যাপগুলো রয়েছে আমরা চাইলে সেগুলোকেও সরিয়ে দিতে পারি। আমরা যদি মনে করি যে মার্কেট ক্যাপ মিনিমাম হওয়া উচিত 1000 crore, মিনিমাম 1000 crore, তাহলে মিনিমাম 1000 crore যদি আমরা পেতে চাই তাহলে আমাদের এখান থেকে যে স্টকগুলো রয়েছে সেগুলোকে আমরা ডিলিট করে দিচ্ছি। এই পর্যন্ত স্টক আমরা ডিলিট করলাম। এখান থেকে স্টক ডিলিট করার জন্য সেলটিকেও একবার আমরা ডিলিট করে দেবো পুরোপুরি। ডিলিট রো 2 to 29। দেখো আমাদের কাছে এখন স্টক কমে হয়ে গেছে 95। আমাদের কাছে 95 স্টক চলে এসছে এবং এই এবারে আর একটা জিনিস আমরা এখানে করব, এবারে স্টকগুলোকে আমরা জাস্ট আমাদের সুবিধের জন্য এই পর্যন্ত আমাদের মেন কাজ, এটা ছিল মেন কাজ। এবারে যে আমরা কাজটা করি সেটা হচ্ছে অক্সিলারি কাজ। অক্সিলারি কাজ মানে আমরা বেসিক্যালি আমাদের যে স্টকগুলো রয়েছে সেগুলোকে জাস্ট আমরা কি করব, এই যে এনএসসি সিম্বলটা রয়েছে, সরি নর্মাল যে সিম্বলটা রয়েছে, A to Z স্টকগুলোকে সাজিয়ে নেব। ফলে এ থেকে শুরু করবে এবং জেডে গিয়ে এটি শেষ হবে। আর ফলে আমাদের খুব সহজেই আমরা এটাকে এই পর্যন্ত করার পরে আমাদেরকে ম্যানুয়ালি প্রত্যেকটা স্টক একটি একটি করে কপি করব এখানে, আর আমাদের যে ট্রেডিং ভিউ চার্ট রয়েছে সেই চার্টের মধ্যে গিয়ে আমরা এখানে এর রিফ্লেকশন চার্ট অ্যানালিসিসটা করব একদম ম্যানুয়ালি। এই পর্যন্ত করার পর কিন্তু প্রত্যেকটা স্টক ম্যানুয়ালি করতে হবে। এখন এই ধরনের কাজ শর্ট টার্ম ট্রেডিং সাধারণত আমরা কখন করি, যখন ধরে নেওয়া যাক যে আমার কাছে 50,000 রয়েছে, আমি 50,000 যদি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে দিই 1 বছরের জন্য, তাহলে 1 বছর পর্যন্ত কিন্তু আমি বারবার ব্যাংকে গিয়ে জিজ্ঞেস করব না বা দেখবো না যে আমার এই 50,000 বেড়ে কতটা হলো। 1 বছরের যে টেনিওর, সেই টাইম পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি আমার ওই 50,000 যে ফিক্সড ডিপোজিট করার পেপারটা সেটা আমি ব্যাংকে গিয়ে লিকুইড করি এবং আমি ক্যাশটাকে এনহ্যান্স করে নিয়ে বাড়ি আসি। এটাই সাধারণত আমরা করে থাকি। ঠিক এক্ষেত্রেও আমরা সপ্তাহের যে একদিন, শুক্রবারে মার্কেট শেষ হয়ে যাওয়ার পরে শনিবার কিংবা রবিবার আমাদের কোনো একটি নির্দিষ্ট টাইমে আমরা এই প্রসেস পর্যন্ত কমপ্লিট করব। 52 উইক হাই স্টকগুলোকে নিয়ে নেব, তাকে এক্সেলে ডাউনলোড করব, সেখান থেকে গুগল শিটের মধ্যে এসে আমরা পরপর এইভাবে স্টেপগুলো ফলো করব। তারপরে আমাদের যে পরবর্তী কাজ সেটি হচ্ছে মাইনরলি প্রত্যেকটি স্টক একটা একটা করে ম্যানুয়ালি ঠিক এইভাবে যেভাবে আমি তোমাদের দেখাচ্ছি এইভাবে স্টক আমরা সিলেক্ট করলাম। তারপরে নিফটির যে আমাদের চার্ট রয়েছে অর্থাৎ ট্রেডিং ভিউ চার্টে গিয়ে আমরা এই কোম্পানিটিকে দেখে নেব যে এর মধ্যে মাল্টি ব্রেকআউট পজিশন, অর্থাৎ আমি আগেই যে কনসেপ্টটা তোমাদেরকে বোঝালাম যে কোনো একটি নির্দিষ্ট জায়গা থেকে স্টক শুরু হয়ে পুনরায় স্টক ওপরে উঠলো, বিভিন্ন কারণবশত স্টক নিচে এসে বটম তৈরি করে দীর্ঘ কয়েক বছর পর আবার পুনরায় ওই লেভেলে পৌঁছালো, তারপর হয়তো কিছুটা সময় সেখানে কনসলিডেট করার পরে আবার ব্রেকআউট দিচ্ছে। এই যে ছক বা এই যে প্যাটার্ন, সেই প্যাটার্নটা আমরা খোঁজার চেষ্টা করব এই শর্টেড স্টকগুলোর ওপরে। যে স্টক আমরা 197 স্টক থেকে কমিয়ে এনে 95-96টি স্টকে নেমে এসেছি, সেই প্রত্যেকটা স্টক আমরা এখন একটা একটা করে মাইনরলি ট্রেডিং ভিউয়ের মধ্যে চার্ট অ্যানালিসিস করব এবং চার্টের মধ্যে সেই পার্টিকুলার প্যাটার্নটিকে খোঁজার চেষ্টা করব। প্রথমে যে আমরা স্টকটি দেখছি এখানে কিন্তু আমরা সেইভাবে কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। দেখো এটি অল টাইম হাই বানিয়েছিল 2024-এর মে মাসে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট এটিকে ডে ফরম্যাটে না দেখে আমরা যেটা করব সেটা হচ্ছে মান্থলি ফরম্যাটে চলে যাব। মান্থলি যে টাইম টেবিল, মান্থলি যে চার্ট ফরম্যাট, সেই মান্থলি চার্ট ফরম্যাটের মধ্যে অর্থাৎ টাইম ফ্রেমের মধ্যে আমরা প্রথমে এটিকে দেখার চেষ্টা করব। দেখো এটি 52 উইক হাই তো অবশ্যই রয়েছে, কিন্তু মাল্টি ইয়ার ব্রেকআউটের মাথায় কিন্তু এখনও যায়নি, কারণ এর যে অল টাইম হাই সেটি কিন্তু এখানে অনেকটা নিচে রয়েছে, তাই আমরা এই স্টক বাদ দেব। পরবর্তীতে আমরা এরকম করে দ্বিতীয় স্টক বেছে নেব। দ্বিতীয় স্টক বেছে নিয়ে যখন আমরা এখানে একইভাবে এটিকে পেস্ট করব তখন অরবিন্দ ফ্যাশন লিমিটেড আমরা পেয়েছি। দেখো মাল্টি ইয়ার ব্রেকআউট অবশ্যই দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এই যে অল টাইম হাই প্যাটার্ন কিন্তু ম্যাচ করছে। এখান থেকে জার্নি শুরু করেছিল, এখানে ওয়ান টাইম একদম স্ট্রেট কাট 1 মাসের মধ্যে হাই বানায়, সেখান থেকে পুনরায় নিচে এসে বটম তৈরি করে এবং আবার কিন্তু ওপর দিকে যাচ্ছে।
এখানে একটি ইনিশিয়াল ব্রেকআউট দিয়েছে, আবার সাস্টেন করে পুনরায় আবার ব্রেকআউটের জন্য এগোচ্ছে, কিন্তু আমাদের পুরোপুরি প্যাটার্ন ম্যাচ করছে না। পুরোপুরি প্যাটার্ন ম্যাচ না করার জন্য আমরা এই স্টকের মধ্যে কোনো রকম ইন্টারেস্ট দেখাবো না। আমরা কি করব, পরের স্টকে যাব। এইভাবে স্টকে পৌঁছাতে পৌঁছাতে আমরা যখন পুরো এখানে আমাদের কাছে রয়েছে এই সপ্তাহের জন্য, অর্থাৎ যে সপ্তাহ 24 থেকে শুরু হচ্ছে 28 পর্যন্ত, এই সপ্তাহের জন্য আমাদের কাছে 94 স্টক রয়েছে। আমরা এই সপ্তাহে যে এই স্টকগুলোকে ম্যানুয়ালি টেস্টিং করার পরে যেটা পেয়েছি সেটি তোমাদেরকে দেখাই। আমি আগের সিটেই করে রেখেছি। দেখো, যেগুলো গ্রিন স্টক কালার করা রয়েছে সেগুলো কিন্তু আমাদের ওই ফরম্যাটের সাথে ম্যাচ করছে। দেখে নেওয়া যাক। আমরা যদি বায়ার্স কর্পোরেশন এখানে যেমন দেখতে পাচ্ছি, আমাদের পরের সিটে একবার দেখে নিই এখানে বায়ার কর্পোরেশন রয়েছে কিনা। বি দিয়ে দেখো বায়ার কর্পোরেশন রয়েছে। তাহলে আমরা এটাকে এইভাবে কপি করলাম এবং এখানে গেলাম, এখানে গিয়ে আমরা এটাকে পেস্ট করলাম। দেখো বায়ার, আমরা যদি একবার দেখে নিই, দেখা যাচ্ছে কোনো এক সময় স্টক এখান থেকে শুরু করেছিল, সেটাকে যদি ভালোভাবে দেখো, কোনো এক সময় স্টক এখান থেকে শুরু করেছিল, তার জার্নি শুরু করে বারবার যায়, কিন্তু এখানে এসে 2020 সালে একটি হাই বানায়। হাই বানানোর পরে পুনরায় স্টক নিচের দিকে নেমে আসে এবং 24-এর এই জুন মাসে এসে কিন্তু স্টক একদম ওই যে হাই বানিয়েছিল সেই হাইয়ের ব্রেক করার চিন্তাভাবনা করছে বা চেষ্টা করছে। আমরা এই ধরনের স্টকে এন্ট্রি বানানোর চিন্তাভাবনা করি বা প্ল্যান করি। শর্ট টার্মের ক্ষেত্রে কিন্তু যেহেতু মান্থলি ফ্রেমওয়ার্কের মধ্যেই ব্রেকআউট লক্ষ্য করা যায়, আমাদেরকে সবসময় লম্বা সময়, কয়েক মাস, আমার হিসেবে যেমন ব্যাংকের উদাহরণ দিলাম 1 বছরের এফডি, ঠিক এখানেও 8 থেকে 12 মাস অর্থাৎ প্রায় 1 বছর পর্যন্ত সময় দিতে হবে। এবং সেক্ষেত্রে আমাদের যে নির্ধারিত লেভেল, এবারে আমরা লেভেল কীভাবে নির্ধারণ করব, স্টক ধরো খুঁজে পেলাম, সাপোজ আমরা এই মুহূর্তে এই স্টকটি খুঁজে পেলাম, যদিও এই স্টকের প্রাইস অনেক বড় এবং আমি এই কারণে খুব একটা তোমাদের সাথে অবশ্যই আলোচনায় এই চলে এসছে স্টক, সেটা আলাদা ব্যাপার, কিন্তু অনেকেই তোমরা বলো যে প্রাইস অনেক বড়। দেখো, প্রাইসটা ফ্যাক্টর নয়। আমি যদি 50,000 এর মধ্যে এনগেজ করি তাহলে আমি হয়তো কোয়ান্টিটিতে কম পাবো, কিন্তু আমাদের রিটার্ন তো পার্সেন্টেজে, কোয়ান্টিটিতে নয়, রিটার্ন পার্সেন্টেজে। অর্থাৎ 50,000-এর যদি আমি 10% অ্যাচিভ করি তাহলে 5,000 আমি অ্যাচিভ করব। কোয়ান্টিটি একটা হতে পারে, কোয়ান্টিটি 10টা হতে পারে, কোয়ান্টিটি 1000 হতে পারে, সেটা ফ্যাক্টর নয়। সুতরাং প্রাইস কোনোভাবেই ম্যাটার করে না। ম্যাটার করে এর যে প্যাটার্ন তৈরি করছে, এই যে চার্ট প্যাটার্নের ওপর ভিত্তি করে কোনো পার্টিকুলার আদার্স প্যাটার্ন এবং তার সাথে সাথে ভলিউমের যে কম্বিনেশন, অর্থাৎ প্রাইস অ্যাকশন এবং ভলিউমের কম্বিনেশনে মোমেন্টামটা কি হচ্ছে সেটার উপর ভিত্তি করে কিন্তু এই ধরনের শর্ট টার্ম ট্রেডিং আমি প্ল্যান করে থাকি। এখন অনেকেই বলবে, যেমন আগের ভিডিওতে অনেকেই বলেছে যে এই প্যাটার্ন বা এই ধরনের সিস্টেম অন্যরা করেছে, সেখান থেকে আমি কপিটা ব্যাপার নয়। কোনো জিনিস কেউ একজন আবিষ্কার করে, তারপর সেটিকে নিজের মধ্যে নিজের মতো করে শিখে নিয়ে বাকিদেরকেও শেখানোর চেষ্টা করা বা বাকিদেরকে জানানো। অর্থাৎ আমি যা শিখেছি এবং যা শিখছি সেগুলো সবার সামনে তোমাদের আলোচনায় নিয়ে আসছি। আমি সাধারণত এইভাবেই স্টক সিলেক্ট করি। এতদিন তোমাদের সাথে বারবার সিলেক্ট করে আসছি সুইং ট্রেড। এখন কিন্তু তোমরা রিকোয়েস্ট করেছো বলেই আমি শর্ট টার্ম ট্রেডিংয়ের জন্য আমার যে চিন্তা, আমার যে অ্যানালিসিস, সেটা তোমাদের সামনে উপস্থাপন করছি। এখন যদি আমি এই স্টকের ক্ষেত্রে, পার্টিকুলার স্টকের ক্ষেত্রে আমাদের রেঞ্জ বের করি, তাহলে সাধারণ নিয়ম অনুযায়ী এই স্টক যেখানে ব্রেকআউট প্রথম যে তার হাই বানিয়েছিল, অর্থাৎ ব্রেকআউটের আগে যে হাই বানিয়েছিল, সেখান থেকে সে যতদূর পর্যন্ত এর বটমটা বানিয়েছে, সেই বটম পর্যন্ত যদি আমরা আমাদের ক্যালকুলেশন করি, তারপর সেটিকে নিয়ে গিয়ে এর যে ব্রেকআউট লেভেলে এটিকে বসিয়ে দিই, তাহলে কিন্তু আমরা আমাদের যে নির্ধারিত লেভেল, সেই লেভেল কিন্তু এখান থেকে বের করতে পারবো। এবং আপ টু 1 ইয়ারের পর্যন্ত যদি আমরা এর মধ্যে হোল্ড করে বসে থাকতে পারি, তাহলে বর্তমানে স্টক দাঁড়িয়ে রয়েছে 6,601 টাকা 25 পয়সায়। তার যে হাই বানিয়েছিল সেই হাই ব্রেক করার পরে আমাদের এই স্টক কিন্তু পৌঁছে যাওয়ার ক্ষমতা রাখে 9,322 টাকা 80 পয়সায়। বারবার বলছি, এই ধরনের মুভমেন্ট কিন্তু একদিনে সম্ভব নয়, এক মাসে সম্ভব নয়, বেশ কয়েক মাস ধরে আমাদেরকে সময় দিয়ে বসে থাকতে হবে এবং বারবার স্টক খুলে দেখা বা আমাদের যে ট্রেডিং সফটওয়্যারগুলো রয়েছে আমরা যেগুলো ব্যবহার করি, সেগুলো বারবার খুলে, ব্রোকারের সফটওয়্যার ব্যবহার যেগুলো করে থাকি সেগুলোকে খুলে দেখা, ডিম্যাট অ্যাকাউন্ট, যে আমার স্টক কতটা বাড়লো, কী তার মুভমেন্ট হলো,
এগুলো কিন্তু তার জন্য নয়। ধৈর্য ধরে এখানে ইনভেস্ট করে বসে থাকতে হবে। শর্ট টার্মের জন্য আমরা ক্যাপিটাল গেইন করব, সেটুকু কনফার্ম। এরকম অনেক হয়েছে, তোমাদের যদি ভালো করে মনে থাকে, আমি যদি তোমাদেরকে একবার এখানে মনে পড়িয়ে দিই, খুব রিসেন্টলি আমি এই স্টক সম্বন্ধে তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি। একবার মনে করে দেখো তো, 123-এর লেভেল আমি তোমাদেরকে বলিনি? 123-এর এই লেভেল কেন বলা হয়েছিল সেটি মান্থলি চার্ট প্যাটার্ন দিয়েও তোমাদেরকে এর আগেও বুঝিয়েছিলাম, ডেলি চার্ট প্যাটার্নেও বুঝিয়েছিলাম সুইংয়ের জন্য যে 123 থেকে আমাদের কি মোমেন্টাম আসতে পারে। এবং ভালো করে লক্ষ্য করে দেখো, এই স্টকের ক্ষেত্রেও যে এর হাই বানিয়েছিল, ধরে নিচ্ছি যে এই স্টক এখান থেকে এর যে বটম বানিয়েছে, একবার বটম ক্যালকুলেশন করে দেখো, তারপর এটিকে যদি আমরা এর ব্রেকআউট লেভেলে বসিয়ে দিই, দেখো তো কিছু বোঝা যাচ্ছে, কিছুটা মিলছে। এমন নয় যে 100% মিলে যাবে, আবার এমন নয় যে 10%ও মিলবে না। এগুলো সবই প্রবাবিলিটি। এর মধ্যেও কোনো কারণে কোনোভাবে কোনো কোম্পানি, যে সমস্ত স্টকগুলো নিয়ে আমরা আলোচনা করছি, এদের যদি ইন্টারনাল বড় ম্যানেজমেন্টের কোনো প্রবলেম হয় বা সরকারের পলিসিতে একটি বড় লেভেলের চেঞ্জেস চলে আসে, তাহলে কিন্তু আমাদের এই স্ট্র্যাটেজি ম্যাচ করবে না এবং এই স্ট্র্যাটেজিতে ফল আসতে পারে। কেন? তার প্রাইস ফল করবে, পারিপার্শ্বিক চাপের জন্য প্রাইস নিচের দিকে চলে আসবে। এইভাবে যদি আমরা আজকে আমাদের যে 3টি স্টক আমরা মেনলি বেছে নিয়েছি, সেই 3টি স্টক আমরা দেখে নিই, তাহলে প্রথমে আমাদের দেখো এর মধ্যেই রয়েছে, এই লিস্টের মধ্যেই রয়েছে এলটিএফ। প্রথম স্টক এলটিএফ এর আগে এবিসিডি দিয়ে যদি দেখি, তাহলে আমরা প্রথমে দেখতে পাবো গ্র্যানুয়েলস। আমরা গ্র্যানুয়েলস কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। প্রত্যেকটা কিন্তু আমি চেক করেছি, চেক করার পর তোমাদের কিন্তু এটা চেক করে দেখবে এবং দেখার পরে তোমরা বুঝতে পারবে যে সবগুলো যে 52 উইক হাই, তার সাথে সাথে কোনো স্টক অল টাইম হাইও রয়েছে, তারা কিন্তু সব এই প্যাটার্ন মেনটেন করছে না। এই প্যাটার্ন কারা মেনটেন করছে সেগুলোকে আমি শর্ট আউট করেছি এবং আমি বেছেছি 3টি স্টক। একটি হচ্ছে এলটিএফ, এল&টি ফাইন্যান্স, তারপরে গ্র্যানুয়েলস অ্যান্ড দেন হচ্ছে এনএফএল, মানে ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেড। তো এই স্টকগুলোর দেখো তো, আমরা যদি এখন গ্র্যানুয়েলস দেখি, গ্র্যানুয়েলসে 2020 সালে যে হাই বানিয়েছিল, পুনরায় 2024-এ এসে ফেব্রুয়ারি মাসে হাই ক্রস করে এবং নিচের দিকে সেটেলড হয়। কি বলেছিলাম, যারা এখানে বসেছিল তারা এই লেভেলে আসার সাথে সাথে প্রফিট বুকিং করবে, ফলে মার্কেটে একটি সেলিং দেখা দেবে এবং কয়েক মাস ধরে নিচের দিকে কনসলিডেট করে পুনরায় এটিকে আবার ব্রেক করছে এবং যে লাস্ট ফেব্রুয়ারি মাসের হাই এই জুন মাসে সেটিকেও ক্রস করেছে। সুতরাং আমরা এই ক্ষেত্রে এখানে আমাদের প্ল্যান করতে পারি। এখন প্ল্যান কিভাবে করব? ব্রেকআউট ক্যান্ডেল যখনই লেভেল ব্রেক করবে, মোটামুটি 2 থেকে 3%-এর মোমেন্টাম জেনারেট করলেই আমরা এন্ট্রি প্ল্যান করব। 2 থেকে 3%-এর মোমেন্টাম জেনারেট করলেই আমরা এন্ট্রি প্ল্যান করব এবং নির্ধারিত লেভেল যেভাবে তোমাদেরকে দেখালাম, এর ক্ষেত্রেও যদি আমরা এখানেও একবার দেখে নিই যে আমাদের যদি লেভেল আমরা নির্ধারণ করি, এখান থেকে যে বটম বানিয়েছিল সেই বটম নিয়ে গিয়ে যদি আমরা এই প্রথম ব্রেকআউটে বসাবো, প্রথম ব্রেকআউটে বসানোর পরে আমাদের যে নির্ধারিত লেভেল বেরিয়ে আসছে, সাপোজ 644, অর্থাৎ এর যে ব্রেকআউট লেভেল ছিল 437.95 টাকা, সেখান থেকে স্টক 644 পর্যন্ত যাওয়ার প্রবাবিলিটি আছে। একদিনে যাবে না, ধীরে ধীরে যাবে। একইভাবে যখন আমরা পুনরায় আমাদের 2 নম্বর স্টক বেছে নিয়েছি শর্ট টার্মের জন্য, সেটি হচ্ছে এলটিএফ। এলটিএফ যদি আমরা ভালো করে ফলো করে দেখি, এল&টি ফাইন্যান্স লিমিটেড, দেখো এল&টি ফাইন্যান্স লিমিটেডের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? এল&টি ফাইন্যান্স লিমিটেডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো রিভার্সাল একবার ব্রেকআউট দিয়ে দিয়েছে। রিভার্সাল ব্রেকআউট মানে হচ্ছে দীর্ঘদিন পর যখন স্টক নিচের দিকে যায়, তখন সাময়িকভাবে পুনরায় আবার যখন উপরে উঠতে থাকে, তখন যে প্রিভিয়াস এর কোনো একটি রেজিস্ট্যান্স লেভেল থাকে, সেই লেভেল যখন ব্রেক করে তখন আমরা রিভার্সাল ব্রেকিং দেখতে পেয়ে থাকি। রিভার্সাল ব্রেকআউটের পরে কিন্তু ফাইনাল ব্রেকআউটের দিকে স্টক যাচ্ছে। এই স্টক একদম পারফেক্ট এই মুহূর্তে আমাদের ট্রেডিং প্ল্যান করার জন্য। কেন? এর যে অল টাইম হাই সেটি হচ্ছে 189 থেকে 198 এর যে রেঞ্জ, সেই রেঞ্জের মধ্যে রয়েছে। এটি ভালো সেলার এখানে অ্যাকুমুলেট হয়েছিল, যার ফলে কিন্তু স্টক নিচের দিকে চলে এসেছিল বিভিন্ন ইন্টারনাল কারণ, এক্সটার্নাল কারণের কারণে। এখন ওই স্টক তার যে বর্তমান দাম রয়েছে 183.04 টাকা,
যখনই 189 টাকা 9 পয়সায় বা 190 টাকার ওপরে যখন এর ট্রেড শুরু করবে এবং 2 থেকে 3% মোমেন্টাম নেবে, আমরা আমাদের এন্ট্রি প্ল্যান করব। এবং একইভাবে এর যে আপার লেভেল আমরা নির্ধারণ করব, যেমনটি তোমাদেরকে এর আগেও করে দেখালাম। আমরা ততদিন পর্যন্ত, এখানে দিন ফ্যাক্টর নয়, 6 থেকে 8 মাস হতে পারে, 1 বছর হতে পারে, 14 মাস হতে পারে, আমাদের টার্গেটে অ্যাচিভ করলে আমরা সেখান থেকে এক্সিট করব। এমনও হতে পারে যে এই স্টক সেখানে হয়তো ওই যে লেভেল, সেই লেভেলে পৌঁছাতে অনেক সময় নিয়ে নিচ্ছে, সেক্ষেত্রে আমাদের সিচুয়েশন অনুযায়ী আমরা হয়তো বেরিয়ে চলে আসতে পারি। এবং প্রত্যেকটি স্টকে যদি আমরা স্টপ লসের কথা ভাবি যে আমরা হ্যাঁ এখানে স্টপ লস দেব, তাহলে আমি তো সাজেস্ট করব, যেটা আমি করে থাকি, যেহেতু ক্যাশে হোল্ড করছি, সুতরাং স্টপ লস দেওয়ার বৃথা চেষ্টা করে কোনো লাভ নেই। কারণ ম্যাক্স টু ম্যাক্স এই ধরনের ব্রেকআউট দেওয়ার পর স্টক 10% সেটেলমেন্ট আসবে ন্যাচারাল লেভেল অনুযায়ী। কিন্তু যদি কোনো আনন্যাচারাল ঘটনা ঘটে যায়, অর্থাৎ কোম্পানির মধ্যে বড়সড় প্রবলেম চলে আসে, সরকারের মধ্যে কোনো বড়সড় প্রবলেম চলে আসে পলিসির ক্ষেত্রে, বা ট্যাক্সেশন, ইনফ্লেশন, গ্লোবাল ইস্যু, যাই হোক না কেন, সেক্ষেত্রে তো পুরো মার্কেট সেটেল করবে, সেক্ষেত্রে সমস্ত স্টকই নিচের দিকে নেমে আসবে। সুতরাং আমার ইনভেস্টমেন্টও, আমার পোর্টফোলিও লাল হবে, এটা নিয়ে কোনো দ্বিধাবোধ করে কোনো লাভ নেই। সেক্ষেত্রে আমরা যা করে থাকি সাধারণত সমস্ত রিটেলার সেটাই করব, আমি আমার স্টক সেখান থেকে এক্সিট করব, লিকুইড ক্যাশ হোল্ড করব। 3 নম্বর স্টক যেটা তোমাদেরকে বলেছিলাম সেটি হচ্ছে এনএফএল। একবার এনএফএলটাও দেখিয়ে দিই, তোমরা কিন্তু প্রত্যেকে ভালোভাবে নিজেরা অ্যানালিসিস করবে। ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেড, আমি ওই যে 100 প্রায় 200-র কাছাকাছি স্টক সেখান থেকে কমিয়ে 100-এর নিচে নিয়ে এলাম, সেটা তোমাদেরকে বুঝিয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে কিন্তু মাইনুটলি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি চেক করতে হবে ক্যান্ডেল প্যাটার্ন। যখন ক্যান্ডেল প্যাটার্ন আমাদের ম্যাচ করবে, আমরা আমাদের মতো করে ট্রেড প্ল্যান করব, ভালোভাবে নিজেরা বিশ্লেষণ করব, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে আলোচনা করব। আমার বলে দেওয়া কোনো স্টকে সরাসরি কিচ্ছু করবে না। আমি শুধু শেখার জন্য এবং শেখানোর জন্য, আমি যা শিখেছি বা শিখছি প্রতিনিয়ত, আমার বিভিন্ন মেন্টরদের ভিডিও, তাদের সাথে আলোচনা করার পরে আমি সেগুলোই তোমাদের কাছে একদম সাদামাটা ভাষায় বোঝানোর জন্য উপস্থাপন করছি। দেখো, ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেডের ক্ষেত্রে যেটি ঘটছে সেটিকে যদি আমরা ভালো করে দেখি, কি বিশাল বড় একটি ব্রেকআউট দেখা যাচ্ছে। কত বছর পর 2010 সাল 11 সালে এর একটি হাই বানিয়েছিল, সেখান থেকে স্টক আজকে 2024-এ এসে ব্রেকআউট দিচ্ছে। এই যে লম্বা পিরিয়ডের ব্রেকআউটের ফলে কিন্তু লম্বা মোমেন্টাম আমরা দেখতে পাবো, আমাদের লম্বা একটি বড় প্রফিট হওয়ার সম্ভাবনা থাকে। সম্ভাবনা এই কারণেই, কারণ সেই যথারীতি একইভাবে কোম্পানির ম্যানেজমেন্ট, এক্সটার্নাল কিছু ব্যাপার, ফ্যাক্টর সব কিছু নির্ভর করছে। যখনই স্টক নিচের দিকে এর 10% ব্রেক করে ফেলবে ডাউন সার্কিটে, আমরা কিন্তু ধরে নেব যে এই স্টকে মোর দ্যান 10% হলে আমরা এই স্টকের মধ্যে সেই বুলিশ মোমেন্টাম হারাবো এবং বেশ কিছুদিন পরে কিন্তু আমাদেরকে এখান থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে। ট্রেডার্স, এতক্ষণ ধরে আমি তোমাদেরকে পুরোপুরি ইন ডিটেলস আমার স্টক সিলেকশন পদ্ধতি, শর্ট টার্ম ট্রেডিংয়ের ক্ষেত্রে কিভাবে আমি মাল্টি ইয়ার ব্রেকআউট এবং তার সাথে সাথে রিভার্সাল ব্রেকআউট স্টক বের করি, সেটি বিশ্লেষণ করলাম। পুরো ভিডিওটা দেখার পর তোমাদের যদি মনে হয় হ্যাঁ এখান থেকে তোমরা শিখতে পারছো বা আগামী দিনে তোমরা এরকমভাবে স্টক নির্ধারণ করতে পারবে, তাহলে অবশ্যই লাইক করো। কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে জানাও, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সেই কমেন্টের উত্তর দেওয়ার, কারণ আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং সেগুলোকে উত্তর দেওয়ার চেষ্টা করি। আর বেশি বেশি করে শেয়ার করে ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদেরকেও দেখার সুযোগ করে দাও। তোমাদের একটি লাইক আমাকে যেমন মোটিভেট করে, ঠিক একইভাবে আমার ভিডিও ইউটিউবের মধ্যে সার্কুলেট করতেও খুব সাহায্য করে। আগের ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দেখিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটিকে প্রেস করে রাখো, ফলে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন যাবে এবং তোমরা তৎক্ষণাৎ সেই ভিডিওটি দেখে শিখতেও জানতে পারবে। ট্রেডার্স, আজকের মতো আলোচনা ভিডিও এখানেই শেষ করছি। অনেকটা বড় হয়ে গেছে আজকের আলোচনা ভিডিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।